দেখ, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট। ঠিক আছে, অ্যালগোরিদম অ্যান্ড ফ্লো চার্ট মানে কি? ফার্স্ট যেটা বুঝবো সেটা হচ্ছে অ্যালগোরিদম কাকে বলে। হোয়াট ইজ অ্যালগোরিদম? ধরো বলছি কি অ্যালগোরিদম বাই ডেফিনেশন ইজ এ স্টেপ বাই স্টেপ সলিউশন টু এনি গিভেন প্রবলেম। তো যে কোনো একটা প্রবলেম, ঠিক আছে, ধর আজকে তোকে বললাম যে কোনো প্রবলেম হতে পারে, শুধু যে কম্পিউটারের রিলেটেড প্রবলেম তা নয় কিন্তু। ধর তুই আজকে ডিম তৈরি করছিস বা চা তৈরি করছিস, তো সেইগুলো তো একটা প্রবলেম। সেই প্রবলেমটাকে সলিউশন করছিস কিছু নির্দিষ্ট স্টেপসে করছিস। ধর চা তৈরি করার ক্ষেত্রে ফার্স্টে জল আনলাম, বাটি নিলাম, চা দিলাম। এই প্রসেসগুলোকে যখন স্টেপ বাই স্টেপ ওয়াইজ লিখছিস সেটা হয় অ্যালগোরিদম। এই সেম জিনিসটা যদি আমরা কী করি, এই সেম জিনিসটা যদি আমরা পার্টিকুলার কোনো প্রোগ্রামের ক্ষেত্রে, প্রোগ্রামের প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে করছি, তখন তাকে আমরা বলি অ্যালগোরিদম বলে। ঠিক আছে, বোঝালো একটা? দেখ এখানে কী বলছে, দেখ বলছে অ্যালগোরিদম বাই ডেফিনেশন ইজ এ স্টেপ বাই স্টেপ সলিউশন টু গিভেন প্রবলেম। যে কোনো প্রবলেমের স্টেপ বাই স্টেপ সলিউশন। ইট হেল্পস টু ডিফাইন দ্য সলিউশন টু এ গিভেন প্রবলেম বাই ব্রেকিং ইন্টু স্মলার মডিউলস। পুরো প্রবলেমটাকে যদি আমরা ছোটো 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 পার্টে ভাগ করে দিই, পুরো প্রবলেমটাকে যদি আমরা ছোটো ছোটো পার্টে টেনে ভাগ করে দিই, মডিউলস মানে ছোটো ছোটো পার্ট, তাহলে কী হয়ে গেল? ওটা আমাদের অ্যালগোরিদম হয়ে গেল। বলছি দ্য ইনস্ট্রাকশন দ্যাট আর এক্সিকিউটেড বাই এ কম্পিউটার। কী হয় যখন কোনো ইনস্ট্রাকশন কম্পিউটারকে দিই, ঠিক আছে, সেগুলো কী হয় ফার্স্টে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায়। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝায়? যেটা কম্পিউটার বুঝতে পারে। আমরা কি জানি কম্পিউটার কী বোঝে? কম্পিউটার বোঝে একমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ, মানে 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তো বলছে দ্য অ্যালগোরিদম মে বি চেঞ্জ টু এনি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এবার দেখো, তুমি ধরো আজকে ফার্স্টে কোনো জিনিসের একটা অ্যালগোরিদম বানিয়ে নিলে, এবার সেইটাকে তুমি যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবে। যেমন ধরো তুমি সিতে করতে চাইলে সিতে করতে পারবে, অ্যালগোরিদম সবার জন্য সেম হবে। সেই অ্যালগোরিদমের বেস করে তুমি সিতে প্রোগ্রাম লিখতে পারো, C++-এ লিখতে পারো, জাভাতে লিখতে পারো, বিভিন্ন জায়গায় লিখতে পারো। দেখ, দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ বাই অ্যান অ্যালগোরিদম ইজ এ কম্বিনেশন অফ স্টেপস। এর মধ্যে কী থাকে? স্টেপ বললাম না, স্টেপ বাই স্টেপস থাকে। অ্যাজ অ্যাডিশন, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, এইগুলোর ক্ষেত্রে করছি, তাহলে এইগুলো স্টেপসগুলো থাকে। এবার আরেকটা জিনিস কি বলছে, অ্যালগোরিদম অলসো ডিসাইড দ্য স্ট্র্যাটেজিস দ্যাট ক্যান বি ইউজড ফর সলভিং আ প্রবলেম। এই অ্যালগোরিদম থেকে আমরা কী পাই? স্ট্র্যাটেজিস পাই, কীভাবে করবো, হাউ উই উইল ইমপ্লিমেন্ট দ্যাট। এই স্ট্র্যাটেজিসগুলো আমরা পেয়ে যাচ্ছি। বোঝা গেল অ্যালগোরিদম কাকে বলে। এবার নেক্সট যেটা পড়ছি, দ্যাট ইজ কল বেনিফিটস অফ অ্যালগোরিদম। বেনিফিটস কী কী সুবিধা পাই বুঝলি? দেখ, অ্যালগোরিদম হ্যাজ এ নাম্বার অফ বেনিফিটস হুইচ আর অ্যাজ ফলোজ। হেল্পস টু ডিসাইড দ্য স্ট্র্যাটেজি। তোর একটা কাজ কীভাবে করবো তার একটা স্ট্র্যাটেজি থাকে। তো একটা প্রোগ্রাম দিলাম তোকে, তুই প্রোগ্রামটা পেলেই সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিবি না, প্রোগ্রামটা তৈরি করার জন্য কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবি। তো সেই স্ট্র্যাটেজিটা আমাদের কী লাগে? ডিসাইড করতে অ্যালগোরিদম লাগে। বুঝলো একটা? বলছে প্রোগ্রামিং প্রবলেম বিকামস ইজিয়ার। যখন তুমি একটা প্রোগ্রাম লেখার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি পাই না, মানে একটা ছোটো ছক কষে না যে আমি কী কী করবো। ধর আমি তোকে বললাম যে দুটো নাম্বারে যোগ করো, তুই কী করবি? বলি প্রথমে দুটো নাম্বার নিলি, তাকে যোগ করলি, করে সেটাকে অন্য একটা কিছু ভ্যারিয়েবলের মধ্যে রাখলি, দিয়ে সেটাকে প্রিন্ট করে দিলি। এটা কি স্ট্র্যাটেজি বানালি? এই স্ট্র্যাটেজিটা দরকার, ঠিক আছে। ইউজার রেফারেন্স বলছে অ্যালগোরিদম অ্যাক্টস অ্যাজ এ স্টার্টিং পয়েন্ট টু রেফারেন্স রিয়েল লাইফ প্রবলেমস। আমাদের যে রিয়েল লাইফ প্রবলেমস, সেই রিয়েল লাইফ প্রবলেমসগুলোকে সলিউশন করার জন্য আমাদের কী লাগে? অ্যালগোরিদম লাগে। ধর বললাম কি চা বানানো, তুই চা বানাতে গিয়ে চা বানাতে জানিস না, ধর আমি তোকে স্টেপগুলো লিখে দিলাম, তুই সেই স্টেপগুলো ফলো করলি। এবার লোকে ইউটিউবে রেসিপি দেখে, প্রথমে এই করো, এই এই মালপত্রগুলো লাগবে, ফার্স্ট স্টেপে এই, তারপরে এই, তারপরে এইভাবে যখন করছি, এগুলো হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম। আমাদের প্রত্যেক দিনকার জীবনে যে যে সমস্যাগুলোর সম্মুখীন হই, দোজ আর অ্যাকচুয়ালি কল দ্য রিয়েল লাইফ প্রবলেম। সেই রিয়েল লাইফ প্রবলেমসগুলোকে সলিউশন করার জন্য আমাদের কিন্তু অ্যালগোরিদম লাগে। অ্যালগোরিদম কিন্তু কোনো প্রোগ্রামিংয়ে শুধু লাগে তা নয়, প্রত্যেকটা জিনিসে অ্যালগোরিদম রয়েছে। এবার প্রোগ্রাম রিলেটেড জিনিসপত্রের মধ্যে অ্যালগোরিদম যদি আমরা ইউজ করি, তাহলে প্রোগ্রামটা লেখা অনেক ইজি হয়ে যায়। বোঝা গেছে? এবার ক্লিয়ার হয়েছে? নেক্সট আসছি নেক্সট পেজে। ফ্লেক্সিবিলিটি। দেখ, ফ্লেক্সিবিলিটি বলতে কি? আমি ফ্লেক্সিবিলিটি কনসেপ্টটা অলরেডি বলে ফেলেছি। কীরকম বলছে? অ্যালগোরিদম ক্যান বি ট্রান্সলেটেড ইন্টু এনি ডিজায়ার্ড কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজে অ্যালগোরিদম ফেললে আমরা কাজ হয়ে যাবে। ফর দেখ, ইজি পাথ ফর ডিসিশন মেকিং। আমাদের কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আগে অ্যালগোরিদম করে নিলাম, সেখান থেকে ইজিলি আমরা উই ক্যান টেক এনি ডিসিশন। ইজি টু ডিবাগ। আচ্ছা, ডিবাগ কথাটার মানে কি? বাগ কথাটার মানে হচ্ছে এরার। বাগ মানে হচ্ছে এরার। তো প্রোগ্রাম লিখতে গিয়ে এরার আসে, তো অনেক প্রবলেম আসে, এরার আসে। সেই এরারগুলোকে সলভ করাটাকে বলে ডিবাগিং করা। বুঝেছে? সেই প্রবলেমটাকে সলভ করা বলছি
ডিবাগিং মানে ফাইন্ডিং অ্যান্ড কারেক্টিং এরার্স, এরার খোঁজা, এরারকে রেকটিফাই করা। অফ এ প্রবলেম বিকাম ইজিয়ার উইথ দ্য হেল্প অফ আমাদের অ্যালগোরিদম। নেক্সট হচ্ছে রিইউজ। রিইউজ মানে কি বলছে প্রিডিফাইন্ড অ্যালগোরিদমস ক্যান বি, দেখো একটা অ্যালগোরিদম লিখলাম, সেটাকে বারে বারে রিউজ করতে পারি যতবার ইচ্ছা। ধর আজকে আমি অ্যালগোরিদম লেখা আছে, আমি প্রথমে সি শিখছি, তো সিতে লিখলাম, ওই সেম অ্যালগোরিদম কিন্তু আমাদের কাজে লাগবে সি প্লাস প্লাস, জাভাতে, পরবর্তীকালে যখন ওই ল্যাঙ্গুয়েজগুলো শিখবো ওই সেম অ্যালগোরিদমই আমরা ইউজ করবো। বোঝালো একটা? কিন্তু অ্যালগোরিদমের কিছু লিমিটেশনস রয়েছে। লিমিটেশনস মানে কি প্রবলেমস রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। কী কী? নো প্রপার সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি লেখার কোনো নির্দিষ্ট নিয়ম নেই কিন্তু। অ্যালগোরিদম তুমি যেরকম একভাবে লিখতে পারলে, প্রোগ্রাম লেখার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে। একটা প্রোগ্রাম যখন লিখছো, প্রোগ্রাম তুমি নিজের মতো করে লিখতে পারবে, তো তার লেখার নিয়মটাকে ফলো করতেই হবে। কিন্তু অ্যালগোরিদমের এই রকম লেখার নিয়মটাকে বলি সিনট্যাক্স। এই সিনট্যাক্স কিন্তু নেই। বোঝা যাচ্ছে ব্যাপারটা? নেক্সট হচ্ছে কি নন স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন। নন স্ট্যান্ডার্ড, প্রত্যেক জিনিসের একটা স্ট্যান্ডার্ডাইজেশন থাকে, মানে কি এই প্রসেস যে এইভাবে করতে হবে। বলছে ইট ইজ ডিফিকাল্ট টু স্ট্যান্ডার্ডাইজ অ্যান অ্যালগোরিদম। স্ট্যান্ডার্ডাইজ একটা অ্যালগোরিদমকে স্ট্যান্ডার্ডাইজ করা, মানে তার পুরো এইভাবেই অ্যালগোরিদমগুলো লিখতে হবে, এরকম এইরকম যদি একটা নিয়ম বার করা যায়, এই নিয়মটা অ্যালগোরিদমের ক্ষেত্রে খাটে না। ডিফারেন্ট পিপল ক্যান রিপ্রেজেন্ট দ্য সেম অ্যালগোরিদম ইন ডিফারেন্ট ওয়েজ। ধর আমি আজকে একটাভাবে অ্যালগোরিদম লিখলাম, তুই একটা অন্যভাবে অ্যালগোরিদমটা লিখলি, ঠিক আছে? বোঝা গেল একটা? এক্সাম্পলস অফ অ্যালগোরিদম। তো বলছে এক্সাম্পলস অফ অ্যালগোরিদম কী কী? বলছে রাইট অ্যান অ্যালগোরিদম টু ডিসপ্লে দ্য সাম অফ টু নাম্বারস হুজ ভ্যালুজ আর 3 and 5 রেসপেক্টিভলি। দুটো নাম্বারের সাম করবো, ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 3 অ্যান্ড সেকেন্ড ভ্যালু ইজ 5, তাকে এরম করবো। তাহলে এইগুলো হচ্ছে দিস আর এই 1 2 3 4 এগুলো হচ্ছে স্টেপস। আমরা এরমভাবে লিখতে পারি, বা স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এরমভাবে অ্যালগোরিদম লেখে। তাহলে যে কোনো অ্যালগোরিদমে কী থাকবে? স্টার্ট থাকবে, শুরু হলো স্টার্ট। লেট ফার্স্ট নাম্বার বি ইকুয়াল টু 3, প্রথম নাম্বারটা ধরলাম 3। লেট সেকেন্ড নাম্বার বি ইকুয়াল টু 5, সেকেন্ড নাম্বার ধরলাম 5। অ্যাড বোথ নাম্বার, দুটো নাম্বারকে অ্যাড করলাম। ডিসপ্লে দ্য রেজাল্টটা ডিসপ্লে করলাম, প্রোগ্রাম এটা স্টপ হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? এটা হচ্ছে স্টেপ। এক্সাম্পল 2 বলছে রাইট অ্যান অ্যালগোরিদম টু অ্যাকসেপ্ট দ্য নেম অ্যান্ড মার্কস অফ স্টুডেন্ট। স্টুডেন্টের নাম আর মার্কস নেবো, সেটাকে ডিসপ্লে করবো। তাহলে স্টার্ট, প্রথমে তাহলে কি নাম নিতে হবে, তাহলে অ্যাকসেপ্ট দ্য নেম অফ দ্য স্টুডেন্ট, তারপর কি অ্যাকসেপ্ট দ্য মার্কস অফ দ্য স্টুডেন্ট, ডিসপ্লে নেম, ডিসপ্লে মার্কস, মার্কস নেমটা ডিসপ্লে করলাম, মার্কসটা ডিসপ্লে করলাম, কাজ শেষ, লাস্টে লিখবো স্টপ। বোঝা গেল এটা? এবার দেখ নেক্সট এই দুটো 3 4 বলছে রাইট অ্যান অ্যালগোরিদম টু অ্যাকসেপ্ট দ্য মার্কস অফ 2 সাবজেক্ট। দুটো সাবজেক্টের মার্কস অ্যাকসেপ্ট করছি, ডিসপ্লে দ্য টোটাল অ্যান্ড অ্যাভারেজ মার্কস। তাহলে কী করতে হবে তুই নিজেই বুঝতে পারছিস যে স্টার্ট অ্যাকসেপ্ট দ্য মার্কস ইন ফার্স্ট সাবজেক্ট, অ্যাকসেপ্ট দ্য মার্কস ইন সেকেন্ড সাবজেক্ট। ক্যালকুলেট দ্য টোটাল বাই অ্যাডিং 2, দুটো নাম্বারকে অ্যাড করলাম, টোটাল বেরিয়ে গেল। ডিভাইড দ্য টোটাল বাই 2, তাহলে ডিভাইড টোটাল করলে কি হবে? অ্যাভারেজ বেরিয়ে যাবে। আচ্ছা, তারপর বলছি ডিসপ্লে দ্য অ্যাভারেজ। এখানে ডিসপ্লে দ্য টোটালেও লেখা উচিত ছিল, এখানে লেখে নি ওটা, তো এখানে লিখবি কি? কারণ বলেছে দেখ ডিসপ্লে দ্য টোটাল অ্যান্ড দ্য অ্যাভারেজ। এইখানে যখন লেখার পর এই যে 4 নম্বর যে স্টেপটা, এরপর লেখার পর 5 লিখবি কি? ডিসপ্লে দ্য টোটাল, ডিসপ্লে দ্য অ্যাভারেজ দিয়ে স্টপ হবে, ঠিক আছে? ওটা লিখে নি, ভুল করেছে ওটা। বলছে দেখ রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য এরিয়া অফ এ স্কোয়ার। তো স্কোয়ারের ফর্মুলা কি? সাইড স্কোয়ার। যেহেতু আমাদের স্কোয়ারের 4টে সাইড সেম থাকে, তাহলে একটা সাইড নিলাম, দিয়ে সাইডস ইন্টু সাইড করলাম, তাহলে সাইড স্কোয়ার হয়ে গেল। স্টার্ট অ্যাকসেপ্ট দ্য লেন্থ অফ দ্য সাইড, সাইডের লেন্থটা নিলাম, দেখি বলছি দেখ এস ইন্টু এস, ঠিক আছে? এস ইন্টু মানে সাইড স্কোয়ার করলাম, দিয়ে এরিয়া বলে এই জিনিসটার মধ্যে ঢুকিয়ে দিলাম ওটাকে। এই অ্যারোটা মানে কি এই রেজাল্টটা যেটা এলো সেটাকে ঢুকালাম এরিয়ার মধ্যে, মানে রেজাল্টটা এরিয়ার মধ্যে রয়েছে, ডিসপ্লে করলাম এরিয়াটা, দিয়ে স্টপ হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট পড়বো কি? ভ্যারিয়েবলস কাকে বলে? ভ্যারিয়েবলস, ঠিক আছে? ভ্যারিয়েবলসের ব্যাপারটা বুঝে নাও। ভ্যারিয়েবলস ব্যাপারটা কী জিনিস? ধরো আমরা প্রোগ্রামে দুটো নাম্বার নিচ্ছি, ধর 5 আর 3, এই দুটো নাম্বারকে নেবো। তাহলে এমনি নাম্বারগুলোকে নেওয়া যায় না, কারোর মধ্যে রাখতে হয়। তুই এরমভাবে ভাববি যে তুই ধর আমার বাড়িতে খেতে এলি, তোকে তো আমি মাটিতে খাবার দেবো না, বাটি দেবো, থালা দেবো, এসব দেবো। ঠিক তেমনিভাবে যখন নাম্বারগুলো নিচ্ছি আমরা, এই নাম্বারগুলোকে আমি এমনি রেখে দিতে পারবো না, আমাকে কোনো কিছুর মধ্যে রাখতে হয়। সেই যেগুলোর মধ্যে রাখছি সেগুলোকে বলি ভ্যারিয়েবলস। ধর বললাম a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 3, c ইকুয়ালস টু a প্লাস b, মানে a আর b যোগ করে সেটাকে
সি এর মধ্যে রাখলাম। এবার করছি কি প্রিন্ট সি, সিকে প্রিন্ট করছি। তাহলে এখানে এ বি সি এইগুলো কি, এইগুলোকে বলছি আমরা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি কী জিনিস, ধরো আমাদের যে কম্পিউটারের যে মেমোরি হয়, ঠিক আছে, এরকম মেমোরিটা এরকম দেখতে হয়, এরকম মেমোরি দেখতে হয়। ওই যে বি হাইভ হয়, বুঝো, বি হাইভ মৌমাছির চাক, মৌমাছির চাকে অসংখ্য কুঠুরি থাকে, ঠিক তেমনিভাবে আমাদের যে মেমোরি থাকে, মেমোরি ইজ জাস্ট লাইক আ বি হাইভ, যার মধ্যে অসংখ্য নিউমারাস নাম্বারস অফ সেলস আর দেয়ার, অসংখ্য সেলস রয়েছে। এবার এই সেলগুলোর মধ্যে ধরো এখানে 5 রেখেছি, এখানে 3 রেখেছি, এখানে রেখেছি 8, এরম রেখেছি। এবার কম্পিউটার তো বুঝতে পারবে না, ধর তোকে একটা চিঠি পাঠাবো, তো চিঠি পাঠালে তোর কী লাগবে, অ্যাড্রেস লাগবে, তা নাহলে চিঠি যাবে না। ঠিক তেমনিভাবে এইগুলো হচ্ছে কি মেমোরিটার, এই মেমোরিগুলোর নাম করছি। এই মেমোরিটার নাম দিলাম এ, এই মেমোরির নাম দিলাম বি, এই মেমোরির নাম দিলাম সি। তাহলে যখন এ কে নিচ্ছি মানে তার মানে কি এর মধ্যে কী আছে, সংখ্যাটা আছে 5, বি এর মধ্যে কী আছে 3, সি এর মধ্যে কী আছে, ঠিক আছে। তাহলে ভ্যারিয়েবলস আর দ্য, তাহলে যদি ভ্যারিয়েবলসের ডেফিনেশন বলে তাহলে লিখবো কি ভ্যারিয়েবলস আর দ্য নেমড memory location whose value, এইটা কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন যে লেখাচ্ছি, whose value can be changed during the execution of a program. ভ্যারিয়েবল আর দ্য নেম মেমোরি লোকেশন, মানে কি মেমোরি লোকেশনের নাম। এবার মজা হচ্ছে কি এই ভ্যারিয়েবলের নামগুলো, ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। মানে প্রথমে ধর এর ভ্যালু রয়েছে 5, এমন নয় যে থ্রু আউট দ্য প্রোগ্রামে সে 5ই থাকবে, এমন নয় তার ভ্যালু চেঞ্জ হয়ে গেল। ভ্যারিয়েবল কথাটার মানে হচ্ছে যেটা ভ্যারি করে, ভ্যারি মানে যেটা চেঞ্জ হয়ে যায়, দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েবল। আচ্ছা, এইবার আসছে কি নেক্সট, যেটা তাহলে এই অবধি বোঝা গেছে পুরো একদম ক্লিয়ার একদম। নেক্সট আসছে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কী জিনিস, দেখো ফ্লো চার্ট আর অ্যালগোরিদম একদমই সেম জিনিস। পার্থক্যটা কোথায়, পার্থক্য হচ্ছে আমরা অ্যালগোরিদমে জিনিসগুলোকে স্টেপ ওয়াইজ লিখি, ফ্লো চার্টে কী করি, ফ্লো চার্টে আমরা কিছু ডায়াগ্রাম বা সিম্বলস ইউজ করি। এই সিম্বলস দিয়ে যখন কোনো প্রবলেমকে রিপ্রেজেন্ট করি, চিহ্ন, বিভিন্ন ধরনের চিহ্ন ইউজ করি, এই সিম্বলস দিয়ে যখন কোনো প্রবলেমকে আমরা রিপ্রেজেন্ট করি, সলিউশন করি, তখন সেটা হয়ে যায় ফ্লো চার্ট। তাহলে এইটুকু হচ্ছে পার্থক্য, দুটোই স্টেপ, দুটোর মধ্যেই স্টার্ট থাকে, স্টপ থাকে, সব কিছু থাকে। দেখো তাহলে ফ্লো চার্টের এক্সাম্পল কি বলছে, ডেফিনেশন কি বলছে, ফ্লো চার্ট ইজ এ ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেড, মানে কি ডায়াগ্রাম, এই যে ডায়াগ্রামসগুলো দেখছো, এই ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ দ্য লজিক অফ দ্য প্রবলেম, প্রবলেমের যে লজিক সেটা যদি আমি ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি, দ্যাট উইল বি কনভার্টেড ইন্টু ফ্লো চার্ট। ইট শোজ দ্য ডিরেকশন অফ হুইচ দ্য কন্ট্রোল ফ্লোস, কন্ট্রোল ফ্লোস মানে ডেটা কোন জায়গাতে কোন জায়গায় যাচ্ছে, কীরমভাবে যাচ্ছে, সেই জিনিসগুলো, ঠিক আছে, আমাদের ফ্লো চার্ট দিয়ে রিপ্রেজেন্ট করা। আমি এক্ষুনি ফ্লো চার্ট দেখাচ্ছি। এবার দেখ, এবার ফ্লো চার্টের মধ্যে কিছু সিম্বলস ইউজ করা, এই সিম্বলসগুলো খুব মাথায় রাখবি। সিম্বলস ইউজড ইন ফ্লো চার্ট, এই আলু চার্ট পাপড়ি চার্ট নয় কিন্তু, এটা ফ্লো চার্ট, ঠিক আছে। ফার্স্ট যে সিম্বলটা ইউজ করি সেটা হচ্ছে এই ওভাল শেপ, এই ওভাল শেপ, ঠিক আছে। এটা কি করায়, প্রোগ্রামটা যখন স্টার্ট হচ্ছে বা স্টপ হচ্ছে তখন এই সিম্বলটা দিতে হয়, বুঝা গেল একটা। নাম্বার 2, এইটাকে বলে, এর নাম কি, এর নাম হচ্ছে প্যারালালোগ্রাম, তাই তো, প্যারালালোগ্রাম মানে যার অপোজিট সাইডগুলো প্যারালাল, দ্যাট ইজ কল্ড প্যারালালোগ্রাম। এটা কখন কী হয়, এটা ইনপুট নেওয়ার সময় দেওয়া হয় বা যখন আউটপুটকে দেখাচ্ছি তখন এই ডায়াগ্রামটা আমায় দিতে হয়। নাম্বার 3, এইটাকে বলে, এইটা রেক্ট্যাঙ্গেলের শেপটা আছে, এর নাম হচ্ছে জেনারেল প্রসেসিং বক্স। ধর কোনো নাম্বারকে যোগ করে ভ্যালুটা রাখছি, এই জেনারেল কাজগুলো করছি যখন, তখন এই রকম শেপ নিতে হবে, এটা বলে জেনারেল প্রসেসিং বক্স, প্রসেস বক্স। এরপর হচ্ছে কি, এইরকম ডায়মন্ড শেপ নিলাম এটা একটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি ডিসিশন বক্স। নাম্বার 5, এইটাকে এই যে
এই যে চিহ্নগুলো দিচ্ছি এইগুলোকে বলে ফ্লো কন্ট্রোল, মানে ডেটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, ডেটা কোন দিকে যাচ্ছে এটাকে এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা বোঝাই, একে বলি ফ্লো কন্ট্রোল, ঠিক আছে। এই 5টা মাথায় রাখবে, এই যে 5টা দিয়েছি এই 5টা তোমার মেন, তোমার যাবতীয় জিনিসপত্রগুলো, এটাকে ফ্লো কন্ট্রোল বলে, অনেক সময় এটাকে বলা হয় ফ্লো লাইন্স, ঠিক আছে। এরপরে একটা আছে, এটা অতটা ইউজ হয় না, এটা অতটা ইউজ করা যায় না, এই যে গোল মতো, গোল হলো কি জানি না, এটার নাম হচ্ছে কানেক্টর, ঠিক আছে। এই আমাদের মেন যেটা আসবে সেটা হচ্ছে কি এইটা 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 এইটা, এই 5টার মধ্যেই আমাদের, এই 5টাকে শুধু মাথায় রাখবে সবসময়, ঠিক আছে। এই 5টার মধ্যেই সব কিছু আমাদের কাজ চলে যাবে। নেক্সট একটা ফ্লোচার্ট করে দেখাই, বোঝা গেল ফ্লোচার্টের কেসটা। এবার যেটা বলছি কি বেনিফিটস অফ ফ্লোচার্ট, কি বেনিফিটস আছে, মানে সুবিধা কি, বলছি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, যেমন অ্যালগরিদম আন্ডারস্ট্যান্ড করতে পারতাম ইজিলি। বলছে সিন্স এ ফ্লোচার্ট রিপ্রেজেন্ট সলিউশন পিকটোরিয়ালি, পিকচারের সাথে সলিউশন করছি তো, ইট বিকামস মাচ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মেক আদার আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য প্রোগ্রাম লজিক, নিজেও বুঝতে পারছি, অন্যদেরকেও বুঝতে খুব সহজে হেল্প করতে হচ্ছে। প্ল্যানিং, এ ফ্লোচার্ট ইজ ইউজ ফর ডিসাইডিং দ্য ইনিশিয়াল প্ল্যানিং অফ এ প্রজেক্ট, একটা প্রজেক্ট করছি তো সেই প্রজেক্টের প্ল্যানিংটা কি ফ্লোচার্ট দিয়ে আমরা বেরিয়ে করে নিতে পারি। স্মলার প্রসেস বলতে কি পুরো প্রোগ্রামটাকে যদি ফ্লোচার্ট করে ছোটো ছোটো পার্টে ভাগ করে নিলাম, দেখ একটা বিশাল বড় প্রোগ্রাম লিখতে দেওয়া আর প্রোগ্রামটাকে ছোটো ছোটো পার্টে ভাগ করে নেওয়া, দুটোর মধ্যে অনেক বেনিফিট আছে। আচ্ছা, মেক প্রোগ্রামিং ইজি, বলছে ইট মেক্স প্রোগ্রামিং ইজি ফর দ্য প্রোগ্রামার অ্যাজ দ্য স্ট্র্যাটেজি ইজ অলরেডি ডিসাইড, প্রোগ্রামারের কাছে প্রোগ্রাম করাটা সুবিধা হয়ে যায়, কারণ ফ্লোচার্ট করেছি মানে কি পুরো স্ট্র্যাটেজিটা আমরা অলরেডি ডিসাইড করে ফেলেছি। লেসার টাইম, বলছে লেসার টাইম ইজ কনজিউম ফর রাইটিং অ্যান এরার ফ্রি প্রোগ্রাম, যদি এরার ফ্রি প্রোগ্রাম লিখতে চাও, এরার ফ্রি প্রোগ্রাম লিখতে হয় তাহলে কিন্তু ফ্লোচার্ট দরকার। টেস্টিং অ্যান্ড ডিবাগিং, টেস্টিং প্রোগ্রামকে টেস্ট করা, ডিবাগ মানে কি যদি কোনো এরার আসে সেটাকে রেকটিফাই করা, তাহলে সেটা ইজিয়ার হয়ে যায় বাই ইউজিং দিস ফ্লোচার্টস। লিমিটেশনস কি জিনিস, লিমিটেশন হচ্ছে কি, বলছে ওই একইভাবে নো স্ট্যান্ডার্ডাইজেশন, যেমন অ্যালগরিদমে কোনো স্ট্যান্ডার্ড প্রসেস ছিল না, স্ট্যান্ডার্ডাইজেশন মানে কি কোনো নির্দিষ্ট প্রসেস ছিল না, ফ্লোচার্টেও কিন্তু কোনো নির্দিষ্ট প্রসেস নেই, বিভিন্ন লোক বিভিন্নভাবে একটা প্রবলেমকে ফ্লোচার্ট দিয়ে, ধর আমি একটাভাবে করলাম তুই একটাভাবে ফ্লোচার্ট দিয়ে করলি, তাহলে হতে পারে এটা। টাইম কনজিউমিং মানে কি সময় নেয় অনেক, ধর এই বিভিন্ন ফ্লোচার্টগুলো ড্র করছি, সেই ড্র করার ক্ষেত্রে, ঠিক আছে, যেই ড্র করার ক্ষেত্রে ওই ছবিগুলো আঁকা হ্যান ত্যান করে বোঝা, তো এর জন্য কি অনেকটা সময় চলে যায়। এরপরে কি করছি, এরপরে আমাদের এই ফ্লোচার্টগুলোকে বুঝছি, বেশিক্ষণ সময় লাগবে না, হঠাৎ হয়ে যাবে একদম, ঠিক আছে। আচ্ছা এবার দেখ, বলছে অ্যাডভান্টেজেস অফ অ্যালগরিদম ওভার ফ্লোচার্ট, মানে কি ফ্লোচার্টের ওপর অ্যালগরিদমের ওপর মানে অ্যালগরিদম কোথায় কোথায় ফ্লোচার্টের থেকে বেনিফিশিয়াল, আবার এই সাইড লেখা আছে কোথায় কোথায় ফ্লোচার্ট অ্যালগরিদমের থেকে বেনিফিশিয়াল। বলছে রাইটিং অ্যান্ড অ্যালগরিদম ইজ লেস টাইম কনজিউমিং, কম সময় লাগে, কারণ ওখানে ডায়াগ্রাম কিছু ড্র করছি না। আবার এদিকে দেখ, বলছে গ্রাফিক্যাল ফ্লোচার্টের কি অ্যাডভান্টেজ, মানে এটা কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে। বলছে দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ প্রবলেম ইজ অ্যাভেলেবল উইথ মোস্ট প্রোগ্রামার ফাইন্ড ইট ইজিয়ার, যেহেতু ছবির সাহায্যে রিপ্রেজেন্ট করছি অনেক প্রোগ্রামার এটাকে ইজিয়ার মনে করে, ঠিক আছে, ইজিয়ার মনে করে টু ড্র অ্যান্ড পারসিভ। বলছে কি অল্টারেশন ক্যান বি মেড ইজিলি অ্যান্ড ডাজ নট ইনভলভ চেঞ্জিং দ্য এন্টায়ার স্ট্রাকচার। অ্যালগরিদমের ক্ষেত্রে কী হচ্ছে, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি, খুব একটা প্রবলেম হয় না। ফ্লোচার্ট হ্যাজ বেটার স্ট্যান্ডার্ডাইজেশন, ফ্লোচার্টের স্ট্যান্ডার্ডাইজেশনটা অনেক বেটার কম্পেয়ার টু অ্যালগরিদমস। এবার আমরা ফ্লোচার্টগুলোকে দেখছি, ঠিক আছে, আলু চার্ট, পাপড়ি চার্ট, ফ্লোচার্ট। বলছে ড্র এ ফ্লোচার্ট টু অ্যাড টু নাম্বার, দুটো নাম্বারকে অ্যাড করা ফ্লোচার্ট করছে, তাহলে কি প্রথমে সবসময় স্টার্ট আর স্টপ থাকবেই, এই ওভাল শেপটা দেখেছিস, স্টার্ট, আমি কি বলেছিলাম প্যারালোগ্রাম কখন নিয়ে ইনপুট নেওয়ার জন্য, তাহলে ইনপুট এ আর বি দুটো নাম্বারকে ইনপুট নিলাম। এটা কি হচ্ছে জেনারেল প্রসেসিং বক্স, দুটো যোগ করে সি এর মধ্যে আছে, জেনারেল প্রসেসিং হলো। এবার করছি কি, তাহলে রেজাল্টটা কার মধ্যে এলো, সি এর মধ্যে এলো, এবার রেজাল্টটাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার জন্য আবার সেই প্যারালোগ্রাম নিচ্ছি, তাই প্যারালোগ্রাম নিলাম, ঠিক আছে, ইনপুট আউটপুট বক্স, এটাকে ইনপুট আউটপুট বক্সও বলে। প্রিন্ট সি, প্রোগ্রাম শেষ, স্টপ, বোঝা গেল, ক্লিয়ার একদম। এবার দেখ এই দিকটা দেখ, বলছে ড্র এ ফ্লোচার্ট টু অ্যাকসেপ্ট দ্য নেম অ্যান্ড এজ অফ স্টুডেন্ট অ্যান্ড ডিসপ্লে, নাম আর স্টুডেন্টটাকে দেখ সিম্পল বোঝ, নামটাকে ইনপুট নেবো, তাহলে ইনপুট বক্স দিয়ে নেবো, প্যারালোগ্রাম দিয়ে নেবো, এজটাকে নেবো, ডিসপ্লে দুটোকে ডিসপ্লে করার জন্য কী করতে হবে, ডিসপ্লে বক্স লাগবে, তাহলে এখানে শুধু
আমাদের ওই ইনপুট আউটপুট বক্স দিয়েই কাজ হয়ে যাবে। তাহলে স্টার্ট করলাম, ইনপুট নেম, নাম নিলাম ইনপুট, ঠিক আছে, ইনপুট নেম, ইনপুট এজ, প্রিন্ট নেম, প্রিন্ট এজ। এই যে ফ্লো লাইনগুলো মানে কি, প্রথমে ডেটা এখান থেকে এখানে আসছে, তারপরে এই ফ্লো লাইন্সগুলো কিন্তু মাথায় রাখবে, এই যে অ্যারো চিহ্নগুলো রয়েছে, ঠিক আছে। প্রিন্ট নেম, প্রিন্ট এজ দিয়ে স্টপ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এবার দেখ নেক্সট, কিচ্ছু নেই, সোজা, ইজি, অনেক ইজি। বলছে ড্র আ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট ড্র করছি যেটা কি করব, দ্যাট এক্সপ্লেন্স দ্য স্টেপস টু কনভার্ট আওয়ার্স ইনটু মিনিট, আওয়ার্সকে মিনিটে কনভার্ট করা। তাহলে স্টার্ট, ইনপুট আওয়ার্স, আওয়ার্সটাকে কার মধ্যে নিলাম, এইচ এর মধ্যে, এইচ দিয়েছে কেন, এইচ এর মধ্যে আওয়ার্সটা যাবে, ঠিক আছে। মিনিট মানে কত, আওয়ার্সের সঙ্গে ইনটু দিয়ে 60 করলে মিনিটে কনভার্ট হয়ে যায়। তাহলে আওয়ার্সকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে রেজাল্টটায় কার মধ্যে রাখলাম, মিনিটের মধ্যে, তাহলে টোটাল রেজাল্টটা মিনিটের মধ্যে রইলো। এবার প্রিন্ট করে দেবো, মিনিটটা প্রিন্ট করে দিলাম, স্টপ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখ এখানে সাইড বাই সাইড অ্যালগোরিদম আর ফ্লোচার্টটাও দিয়েছে, দেখিস, অ্যালগোরিদম আর ফ্লোচার্ট সাইড বাই সাইড ইজ দেয়ার। কি বলছে, ড্র এ ফ্লোচার্ট টু এক্সপ্লেন দ্য স্টেপস টু কনভার্ট সেলসিয়াস টু ফারেনহাইট, সেলসিয়াসটাকে ফারেনহাইটে কনভার্ট করছি। তাহলে আগে অ্যালগোরিদমটা বুঝি, ফ্লোচার্টটা বুঝি। অ্যাকসেপ্ট স্টার্ট, এখানে স্টার্ট হলো, অ্যাকসেপ্ট সি মানে ইনপুট সি নিলাম। এখানে দেখ এইটা হচ্ছে কি, আমরা জানি কি, ওই একটা ফর্মুলা আছে যে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে রিলেশনটা কি, C/5 ইকুয়ালস টু এইটা, এই যে ফর্মুলাটা মাথায় রাখতে হবে। দেখো, যখন তুমি সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটা তোমার এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে। কি হবে, পেনে কালি করছে না নাকি রে, এটা পেন দে তোরে, পেনটা কালি বন্ধ হয়ে গেছে, আছে পেন আছে? তাহলে এই হচ্ছে রিলেশনটা, দেখ, C/5 ইকুয়ালস টু F-32/9, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে। এখান থেকে তুই সেলসিয়াসকে কনভার্ট করতে গেলে কী করে বার করবি, ফারেনহাইটে কনভার্ট করতে গেলে কী করে বার করবি। তাই দেখ, ফারেনহাইট মানে কী হবে, দেখ 9/5 ইন্টু C প্লাস 32, এটা এখান থেকে বেরিয়ে যাবি, ঠিক আছে, এইখান থেকে তুই বার করে নিতে পারবি, এই জায়গা থেকে। এই ফর্মুলাটা মাথায় রাখবি সবসময়। তাহলে কী হচ্ছে, সেলসিয়াসে নিয়েছি, ফারেনহাইটে কনভার্ট করতে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, দিয়ে যে রেজাল্টটা এলো সেটাকে এর মধ্যে রাখলাম। দেখ এখানে জেনারেল প্রসেসিং ওটা রয়েছে। তারপরে কি, ডিসপ্লে এফ, প্রিন্ট এফ করলাম, স্টপ হয়ে গেল। বুঝা গেল একটা? দেখ এই ফর্মটা F-32 ইন্টু এই যে ফর্মটা, ওটাকেই আমি এদিক ওদিক করলেই হয়ে যাবে ওটা। আচ্ছা দেখো, এর পরেরটা আছে আরও সোজা, সিম্পল ইন্টারেস্ট বার করা। সিম্পল ইন্টারেস্ট জানা আছে, SI ইকুয়ালস টু PTR/100, জানিস এটা? এটা তো বাচ্চাদের ইয়ে। সিম্পল ইন্টারেস্ট SI ইকুয়ালস টু P মানে কি, প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর মানে কি, রেট অফ ইন্টারেস্ট, আর টাইম মানে কত সময়, বাই 100। তাহলে স্টার্ট করলাম, এটা অ্যালগোরিদম, এটা ফ্লোচার্ট, সাইড বাই সাইড করছি। স্টার্ট অ্যাকসেপ্ট P মানে প্রিন্সিপালটা নিলাম, ওই জন্য ইনপুট P নিলাম। অ্যাকসেপ্ট R মানে কি, রেটটা নিচ্ছি, ইনপুট আর রেট নিলাম। অ্যাকসেপ্ট T, ইনপুট টাইমটা নিলাম, তিনটে নিয়ে নিলাম। এবার কি, P ইন্টু T ইন্টু R/100, এই রেজাল্টটাকে কার মধ্যে রাখলাম, SI এর মধ্যে, সিম্পল ইন্টারেস্টের মধ্যে। সেম এখানেও করেছি, তাই একদম সেম আছে। ডিসপ্লে SI, এখানে প্রিন্ট SI, স্টপ। ক্লিয়ার? একদম ডাউট নেই তো? আচ্ছা, এই জায়গাটা বোঝো, বলছে রাইট অ্যান অ্যালগোরিদম টু কী করবো, ইন্টারচেঞ্জ টু ভ্যারিয়েবল, দুটো ভ্যারিয়েবলকে ইন্টারচেঞ্জ করবো, মানে কি, ধর এর মধ্যে 5 দিয়েছি, বি এর মধ্যে 6 দিয়েছি, এবার ইন্টারচেঞ্জ করে এর মধ্যে 6 চলে যাবে, বি এর মধ্যে 5 চলে যাবে। এটা হচ্ছে সোয়াপিং বলে, সোয়াপ করা, ঠিক আছে, একটার ভ্যালুকে অন্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে। স্টার্ট অ্যাকসেপ্ট এ, ইনপুট এ বি, এখানে দুটো স্টেপকে একসাথে করেছি, ইনপুট এ বি, ঠিক আছে। এখানে অ্যাকসেপ্ট বি করেছি, এখানে ইনপুট এ বি, দুটো তিনটে কমা দিয়ে নিতে পারি। নেক্সট হচ্ছে দেখ, এ টি, এখানে এ মানে কি, এর ভ্যালুটাকে টি এর মধ্যে রাখলাম, মানে একটা জায়গায় সরিয়ে রাখলাম এর ভ্যালুটাকে। তাহলে এখন তার এর মধ্যে মনে হয় 5 রয়েছে, তাহলে এরও মধ্যে 5 রয়েছে, এখন টি এর মধ্যেও 5 রয়েছে। এবার এ বি মানে কি, বি এর ভ্যালুটাকে এর মধ্যে রাখলাম, দেখ বি এর ভ্যালুটাকে এর মধ্যে রাখলাম। ক্লিয়ার হলো? তাহলে একটা সোয়াপিং হয়ে গেল। তাহলে যদি বি এর মধ্যে 6 থাকে, এখন বি এর মধ্যেও 6 আছে, এর মধ্যেও 6 আছে, কিন্তু এর ভ্যালুটা কার মধ্যে রয়েছে, টি এর মধ্যে রয়েছে। তাহলে কি বললাম, কি টিটাকে বি এর মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে এখন বি এর মধ্যে চলে গেল, এর ভ্যালুটা চলে গেল। ওই দেখ এখানে ঢুকিয়ে দিলাম, টি ইকুয়ালস টু বি করলাম, তাহলে চেঞ্জ হয়ে গেল, সোয়াপ হয়ে গেল। এবার করছি ডিসপ্লে এ বি, প্রিন্ট এ বি, দিয়ে স্টপ। বোঝা গেল?
এবার এইগুলো তো গেল। এবার দেখ কন্ডিশনাল স্টেটমেন্ট কাকে বলে, যেখানে কন্ডিশন বা শর্ত থাকবে। যদি এ বি এর থেকে বড় হয় এই ধরনের, যদি বি সি এর থেকে বড় হয় এই ধরনের শর্ত দেওয়ার জন্য আমাদের পরিশ্রম দেখ এই যে এটাকে বলে ডিসিশন বক্স। এই জিনিসটাকে বলে দিস ইজ কল্ড ডিসিশন বক্স। এই ডিসিশন বক্সের জিনিসটা চলে আসবে এবার, ঠিক আছে? ডিসিশন বক্স বলছে এক্ষুনি হয়ে যাবে, আজকে নেমে যাবে, আর 10 মিনিট লাগবে, শেষ, ফিনিশ, চ্যাপ্টার ফিনিশ। বলছেন অ্যালগোরিদম আর ফ্লো চার্ট নর্মালি হ্যাজ সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস বলতে কি বোঝায়? দেখ পর এগুলো হয়েছে তো, দেখ এটা দেখ, এটার পর এটা, তারপর এটা, তারপর এটা, এইটাকে বলে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, ঠিক আছে? বাট ইন সার্টেন সলিউশনস, কিন্তু কিছু কিছু সলিউশনের ক্ষেত্রে দ্য এক্সিকিউশন অফ স্টেটমেন্ট ডিপেন্ডস অন পার্টিকুলার কন্ডিশন। কিছু কিছু ক্ষেত্রে কী করতে হয়, কোনো পার্টিকুলার শর্তের উপর এক্সিকিউশনটা, মানে পরপর সিকোয়েন্সিয়ালি নাও হতে পারে, ঠিক আছে? দ্য স্টেটমেন্ট শুড বি এক্সিকিউটেড হোয়েন ওনলি কন্ডিশন ইজ স্যাটিসফাই। কখন স্টেটমেন্ট এক্সিকিউট হবে? যখন ওই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, কন্ডিশন একটা মিলছে, ঠিক আছে? এর জন্য এইটাকে বলে এইরকম ডিসিশন বক্স নিতে পারি। এই ডিসিশন বক্সের দুটো থাকতে পারে। এই কন্ডিশনটা যা দিলাম সেটা আইদার ট্রু হতে পারে, ট্রু হলে একদিকে যাবে, ফলস হলে একদিকে যাবে, ঠিক আছে? ট্রু হলে একদিকে যাবে, ট্রু ব্লকে যাবে, ফলস হলে ফলস ব্লকে যাবে। এই যে ডিসিশন বক্সে দুটো পার্ট সবসময় থাকবে, ট্রু সাইড, ফলস সাইড। ফলস সাইড হলে একটা কাজ করবে, ট্রু সাইড হলে একটা সাইড কাজ করবে। তার মানে কি এটা সিকোয়েন্সিয়াল হচ্ছে না, ডিপেন্ড করছে কার ওপরে? কন্ডিশনটার ওপর। কন্ডিশনটা যদি যেরকম হবে সেরকম দিকেও যাবে, ফ্লো লাইন্সটা সেভাবে যাবে। বুঝে গেল? এবার দেখো বলছে, দেখো এইখানে দেখো বলছে ড্র আ ফ্লো চার্ট টু ডিটারমাইন দ্য স্টুডেন্টস ফাইনাল গ্রেড। স্টুডেন্টের ফাইনাল গ্রেডটাকে ডিটারমাইন করবো অ্যান্ড ইন্ডিকেট হোয়েদার হি হ্যাজ পাসড অর ফেল, পাস না ফেল করেছে। দ্য ফাইনাল গ্রেড ইজ ক্যালকুলেটেড অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ 4 মার্কস। 4টে মার্কসের পর ফাইনাল গ্রেডটা ক্যালকুলেট হবে। পাস মার্কস ইজ 50। তাহলে তো সব ফেল করে যাবে। পাস মার্কস যদি 50 হয় তাহলে লাভ লাড্ডু। পরীক্ষা 100 যদি 50-এ পাস হয় তাহলে পুরো ক্লাস ফাঁকা। তাহলে স্টার্ট করলাম, অ্যাকসেপ্ট 4টে মার্কস সাবজেক্টের মার্কস নিচ্ছি। এখানে দেখ ইনপুট M1 M2 মানে মার্কস 1 মার্কস 2 মার্কস 3, এটা ইনপুট বক্স নিলাম। আচ্ছা গ্রেড কী করে করবো? গ্রেড মানে এখানে বলছি কি এখানে অ্যাভারেজ তো করতে হবে, 4টেকে যোগ করে বাই 4 করলাম, দিয়ে সেটাকে গ্রেডের মধ্যে রাখলাম। এখানেও সেম জিনিস করলাম, 4টেকে অ্যাড করে তাকে বাই 4 করলাম, মানে মিনস ইজ অ্যান অ্যাভারেজ অ্যাকচুয়ালি। ইফ যদি গ্রেড লেস দ্যান 50 হয়, যদি গ্রেডের ভ্যালু 50-র কম হয়, দেন ডিসপ্লে করবো ফেল, এলস ডিসপ্লে পাস, ঠিক আছে? বোঝা গেলো একটা? সেই জিনিসটাকে এখানে করছি। দেখো ইজ গ্রেড লেস দ্যান 50, গ্রেড কি 50-এর কম? যদি ট্রু হয়, হ্যাঁ গ্রেড 50-এর কম হয়, তখন কী হবে? প্রিন্ট করবো ফেল, দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। আর যদি গ্রেড লেস দ্যান 50টা ফলস হয়, মানে গ্রেড 50-এর কম না, মানে পাস হয়ে যাবে, তখন এই ফলস পার্টে আসবে, দিয়ে প্রিন্ট হবে পাস, দিয়ে স্টপ হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে একদম? এবার বলছে কি ড্র আ ফ্লো চার্ট টু ডিসপ্লে ওয়েদার এ নাম্বার এন্টার্ড বাই দ্য ইউজার আর পজিটিভ আর নেগেটিভ। একটা নাম্বার ইউজারের থেকে নেবো, সেই নাম্বারটাকে ডিসপ্লে করবো, এটা পজিটিভ না নেগেটিভ। পজিটিভ কখন হয়? যখন কোনো নাম্বার 0-র থেকে বেশি হয় তাকে পজিটিভ বলে, আর যদি কোনো নাম্বার 0-র থেকে কম হয় দ্যাট ইজ নেগেটিভ। বোঝালো একটা? এই হচ্ছে কনসেপ্ট। পজিটিভ নেগেটিভের কনসেপ্ট কি? যে নাম্বার 0-র থেকে বেশি দ্যাট ইজ পজিটিভ, আর কম হলে দ্যাট ইজ নেগেটিভ। তাহলে স্টার্ট অ্যাকসেপ্ট নাম্বারটা নিলাম, তাহলে স্টার্ট ইনপুট নাম্বার নাম নিয়ে নিলাম। ইফ নাম্বার গ্রেটার দ্যান 0, যদি 0-র থেকে বেশি হয়, ঠিক আছে, তখন কী হবে? দেন ডিসপ্লে পজিটিভ, না হলে ডিসপ্লে নেগেটিভ করবো, দিয়ে এন্ড ইফ ওপেন করলে এন্ড ইফ করতে হয়, দিয়ে এখানে স্টপ। এখানে এটা কীরকম করছি? ইজ নাম্বার গ্রেটার দ্যান 0, যদি ট্রু হয় তার মানে কি পজিটিভ নাম্বার, তখন প্রিন্ট করবো পজিটিভ, দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। যদি এটা ফলস হয়, মানে নাম্বারটা গ্রেটার দ্যান 0 নয়, তখন কী আসবে? ফলসে দিয়ে প্রিন্ট হয়ে যাবে কি নেগেটিভ প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা দেখো এইখানটা বোঝো, এই প্রোগ্রামটা একটু বোঝো। বলছে শেষ, ফিনিশ, আমাদের লাস্ট, ঠিক আছে? দেখ নেমে গেল, প্রত্যেকটা নেমেছে, কারণ একটা লাইন আমি বাদ দিইনি। ড্র ফ্লো চার্ট টু ডিসপ্লে দ্য গ্রেটার অফ 2 নাম্বার। দুটো নাম্বার নিয়েছি, তার মধ্যে কোনটা বড় সেটা করছি। গিভ এ প্রপার মেসেজ ইফ দে আর ইকুয়াল। যদি তারা সমানও হয় তখনও কিন্তু প্রপার মেসেজ দিতে হবে। কেন হতে পারে তো যে ইউজার দুটো নাম্বারকে আলাদা আলাদা দেয়নি, সেম নাম্বার দিয়ে দিয়েছে, এটাও পসিবিলিটিস রয়েছে। সেই জন্য ইকুয়াল হলেও তখন কিন্তু তার এগেনস্টে একটা মেসেজ তোমাকে ডিসপ্লে করতে হচ্ছে। তাহলে বলছে ড্র এ ফ্লো চার্ট টু, এটা হয়ে গেছে। স্টার্ট অ্যাকসেপ্ট এ, মানে প্রথম নাম্বারটা নিলাম, অ্যাকসেপ্ট বি। ইফ
এ গ্রেটার দেন বি, যদি এ বি এর থেকে বড় হয়, তার মানে কি এ বড়, তখন ডিসপ্লে করবো কি এ ইজ গ্রেটার, তখন দেখো ডিসপ্লে করছি কি এ ইজ গ্রেটার। ইফ যদি বি এর থেকে বড় হয়, তার মানে কি বি বড় এখানে, তখন ডিসপ্লে করবো বি গ্রেটার। আর যদি ইফ এ আর বি দুটো সমান হয়, তখন কি করবো কি ডিসপ্লে করবো ইকুয়াল, দিয়ে স্টপ হয়ে যাবে। বোঝা গেছে ক্লিয়ারটা? এবার এটাকে ফ্লোচার্টে দেখি আমরা কি করে করেছে। স্টার্ট, দুটো নাম্বার নিয়েছে ইনপুট এ আর বি, ঠিক আছে, ইনপুট এ বি নিয়েছে। ইজ এ গ্রেটার দ্যান বি, দেখে নাও ইজ এ গ্রেটার দ্যান বি, এ কি বি এর থেকে বড়, যদি ট্রু হয়, ঠিক আছে, যদি ট্রু হয় তখন দেখবো কি ইজ এ আর বি সমান কি, যদি সমান হয় তখন প্রিন্ট করবে বোথ নাম্বার ইকুয়াল। আর যদি এ বি সমান না হয় তখন ফলসে চলে এলো, তখন প্রিন্ট করবো কি এ বি এর থেকে সমান নয়, তখন এ ইজ গ্রেটার হয়ে গেল। আর যদি এ বি এর থেকে বড়, এটা ফলস হয়, তাহলে কি হবে বি বড় হবে, তাহলে প্রিন্ট হয়ে গেল বি ইজ গ্রেটার, দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। ক্লিয়ার একদম? তাহলে পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেল, চ্যাপ্টারটা ফিনিশ।